আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন কলকাতা বিমানবন্দর, মানে আমরা যেটাকে জানি নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর নামে। শুধু দেশের মধ্যে নয়, আন্তর্জাতিক বিমান ওঠানামা করে এখান থেকে। প্রতিদিন শয়ে শয়ে বিমান যায়, কার্গো বিমান যায়। আর তার মধ্যে এত দিন ধরে একটা মসজিদ রয়ে গেছে। সেই জ্যোতি বসুর আমল থেকে বুদ্ধদেব ভট্টাচার্য এসেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন, তারা সবাই জানতেন। এয়ারপোর্ট অথরিটি বারবার বলেছে, কিন্তু মসজিদটা সরানো হয়নি। এই মসজিদ না সরানোর ফলে কি হয়েছে জানেন? আমাদের এই কলকাতা এয়ারপোর্ট রাজ্যের প্রধান এয়ারপোর্ট। এমনিতেই আমাদের রাজ্যে এয়ারপোর্ট কম, এখন আরও একটি এয়ারপোর্ট কলকাতা বিমানবন্দরের কাছাকাছি বানানোর পরিকল্পনা চলছে। সেই বিমানবন্দরে বিমান ওঠা নামায় বাড়তি সতর্কতা নিতে হয়। আপনারা যারা নিয়মিত বিমানে চড়েন তারা জানেন, টেক অফের আগে একটা রানওয়েতে ছুটতে হয়। সেই রানওয়ে যেটা রয়েছে সেটাকে একটু বাড়াতে হবে। এটা অনেক দিনের প্রয়োজন। 3 দশক ধরে বারবার বলেও সে কাজটা হচ্ছিল না। আর বর্তমান সরকার মাত্র তো কয়েক সপ্তাহ হয়েছে ক্ষমতায় এসেছে, শুরুতেই নির্দেশ দিয়ে দিয়েছে নামাজ পড়া বন্ধ। যে গেট দিয়ে নামাজ পড়ার জন্য বিমানবন্দরে ঢোকা হতো সেই গেটটাও বন্ধ হয়ে গিয়েছে। এর প্রতিবাদে নাকি খুব বড় আন্দোলন হবে। আন্দোলনের দিনক্ষণ সব ঠিক হয়ে গিয়েছিল, তারপর পরিস্থিতি বুঝে ল্যাজ গুটিয়ে পালিয়েছে। কেন পালিয়েছে জানেন? বলবো, সেটাও বলবো। এদিকে ওই মাকু শেকু পাকুড়া তারা কিন্তু শুরু করে দিয়েছে নিন্দা করা শুরু করে দিয়েছে। তাদের সমর্থন ওই সিদ্দিকুল্লাহ চৌধুরীর দিকে। কে সিদ্দিকুল্লাহ চৌধুরী? তিনি জামেতায় উলেয়া হিন্দ নামে একটা সংগঠনের তিনি রাজ্য সভাপতি, আবার তিনি তৃণমূলেরও নেতা। একই সঙ্গে একটি সাম্প্রদায়িক দলের নেতা হয়ে আবার তিনি নেতা, এবং তিনি এ রাজ্যের মন্ত্রীও থেকেছেন। এই যে সিদ্দিকুল্লাহ চৌধুরী দিনের পর দিন, আজকে বাংলা থেকে তাসলিমা নাসরিনকে যে তাড়িয়ে দেওয়া হয়েছিল বাম জমানায়, তারও মূল হোতা ছিলেন তিনি। এখন তিনি বলছেন শুভেন্দু অধিকারী তথা বিজেপি সরকারের আমলে 1 কোটি মুসলিম নিয়ে নাকি তিনি প্রতিবাদ জানাবেন। কত সোজা! বাকরা মসজিদ, হ্যাঁ, অনেক দিনের পুরনো, অনেক পুরনো বলে কি সেটাকে উন্নয়নের জন্য রেখে দিতে হবে? প্রতিবাদে 1 কোটি মুসলমান নাকি রাস্তায় বসে নমাজ পড়বে। প্রতিদিন প্রতিদিন বিপদের ঝুঁকি। হ্যাঁ, তারা বলছেন যে এটা একটা 163 বছরের মসজিদ, কিন্তু কোনো স্থাপত্য নিদর্শন তো নয়। এবং এটাও বলা হয়নি যে এই মসজিদটা ভেঙে দিয়ে আমরা ওখানে সবকিছু করব, কিন্তু তোমাদের ধর্মাচরণের সুযোগ দেবো না। এই রাজ্যে প্রচার করা হয়েছিল বিজেপি ক্ষমতায় এলে মুসলিমরা খুব খতরে মেয়ে থাকবে। কোথাও কেউ খতরে মেয়ে নেই। অভিযুক্ত দোষীদের কথা আলাদা। বলা হয়েছে যে বিকল্প জায়গা দেওয়া হবে, তারপরেও এই প্রতিবাদ। অথচ কেউ বুঝছেন না সেকেন্ডারি রানওয়ে যেটা রয়েছে তার খুব কাছে যেটুকু জায়গা অতিরিক্ত রেখে দেওয়া দরকার যাতে দুর্ঘটনা না হয়, তার চেয়ে বেশি। আর শেকু মাকু পাকুড়া বলছে রাজ্যের উন্নয়ন না করে তো ওখানে মসজিদ বানতে যাওয়া হচ্ছে। আরে উন্নয়নের জন্যই তো এই যে তৃণমূলের সব বড় বড় মাথারা জেলে ঢুকছে, সেটাও উন্নয়নের জন্য। এই মসজিদটা ভাঙা দরকার, সেটাও উন্নয়নের জন্য। আর উন্নয়নের কথা বলবো, এই তো বাঁকুড়ার মেজিয়ায় নতুন ইস্পাত শিল্প কারখানার সম্প্রসারণের শিলান্যাস হয়ে গেল। অনেক দিন আগে আমি বলেছিলাম, যেদিন এই রাজ্যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তার পরের দিনই আমি বলেছিলাম স্যাম স্টিল রেডি হয়ে রয়েছে। এই রাজ্যে তারা বিপুল বিনিয়োগ করতে চায়, কমপক্ষে 20,000 চাকরি হবে এমন বিনিয়োগ করতে চায়। আমি বলেছিলাম একটা প্রতিবেদনে, সেটা সত্য হয়ে গেল। স্যাম স্টিল এসে গেল। গত সপ্তাহে
কথা হয়েছিল যে ক্ষমতায় আসার পরে পরে ডানকুনিতে হোশিয়ারি শিল্প হবে। ইতিমধ্যেই লাক্সকোজির কারখানার শিলান্যাস হয়ে গিয়েছে। ভারতের অন্যতম বড় হোশিয়ারি শিল্প হচ্ছে লাক্সকোজি। তাদের ভূমিপূজন হয়ে গেছে, 15,000 কোটি টাকার সম্প্রসারণ হবে। শিল্পমন্ত্রী তাপস রায় তিনিও মুখ্যমন্ত্রীর সঙ্গে গিয়েছিলেন এই দু জায়গায়। যদি এই যে এই কাজটা যদি হয়ে যায়, কত মানুষ চাকরি পাবে জানেন? 75,000 জন। 75,000 মানুষের অন্ন সংস্থান হবে, মানে 75,000 পরিবার বাঁচবে। বর্তমান সরকার পশ্চিমবঙ্গের শিল্প পরিকাঠামোয় আমূল পরিবর্তন আনতে চায় বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন। আর মজার বিষয়, আমূল পরিবর্তন যে আসছে তার একটা বড় বিষয়, আমূলের দই কারখানা এই রাজ্যে শুরু হয়ে গেল। খুব তাড়াতাড়ি দেখবেন প্রোডাকশন শুরু হবে, প্রচুর কর্মসংস্থান হবে। এই রাজ্যের গোপালকরা তাদের দুধের উপযুক্ত দাম পাবেন। একটা জিনিস মনে রাখতে হবে, এবার যদি রাজ্যে পরিবর্তন না হতো তাহলে যেমন এই রাজ্যটা পশ্চিম বাংলাদেশ হতো, ঠিক তেমন করে যেসব শিল্পপতিরা এখানে রয়েছেন তারাও ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ এসব জায়গায় চলে যেত। বাঙালি বেঁচে গেছে, বাঙালি বেঁচে গেছে, তাই বিনিয়োগকারীরা আসতে শুরু করেছে। দেখুন, এই সরকার শপথ নেয় কবে? ব্রিগেডে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী এসেছিলেন, শুভেন্দু অধিকারী শপথ নিয়েছিলেন 9 মে। তারপরে 11ই মে ছিল সরকারের প্রথম কাজের দিন। আর সেটা যদি হিসেব করা হয়, এখনো পর্যন্ত সরকারের বয়স হচ্ছে 9 সপ্তাহ। এই 9 সপ্তাহে যা যা কাজ হয়েছে, ভারতে কোনোদিনও কোনো সরকারের এত দ্রুত এত পদক্ষেপের নজির নেই। এই সার্টিফিকেটটা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শিল্প পুনরুদ্ধারের জন্য যা যা পদক্ষেপ করা হয়েছে সেটাও অতীতে হয়নি। নবান্নে একের পর এক শিল্প সংস্থার সঙ্গে বৈঠক চলছে। ইতিমধ্যে জাপানের মিৎসুবিশি তারা এসে জানিয়ে দিয়েছে যে আমরা এখানে সেমিকন্ডাক্টর ক্ষেত্রে বিনিয়োগ করতে চাই। এ রাজ্যে অতীতে এই বিনিয়োগ হয়নি। আরো অনেক বড় বড় গোষ্ঠী, ধুলাগড়ে হচ্ছে তো আমুলের ওই দই কারখানা, 4,000 কোটি টাকা বিনিয়োগ হবে। এবং ওদেরকে জমি দিতে হচ্ছে না, আমুলের জমি ছিল কিন্তু আমুল এতদিন কারখানা করার সাহস পায়নি। আর এই সরকার আসার পর তারা সহজে সব কিছুর ছাড়পত্র পেয়ে গিয়েছে। আগের সরকার ছাড়পত্র আটকে রেখেছিল। কেন বলুন তো? আমুল গুজরাটের সংস্থা বলে। এই যে বহিরাগত বলা হতো, তার ফলে অন্য রাজ্যের শিল্পপতিরাও এখানে আসতে ভয় পেতেন। সেই ভয় কেটে গিয়ে ভরসা এসেছে। আদানি গোষ্ঠী নাকি খুব খারাপ। আমাদের আগের মুখ্যমন্ত্রী, গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক, আসলে সততার, যিনি চলে যাওয়ার পর সবাই বলছে রাজ্যে ডাইনিতন্ত্রের অবসান হয়েছে, তার সঙ্গে আদানিরা বৈঠক করেছেন, কিন্তু বৈঠকের পরেও তারা বিনিয়োগের সাহস দেখায়নি। তারা তো সেই কবে থেকে মন্দারমণিতে বন্দর বানানোর জন্য কথাবার্তা বলেছিল, তারা জানিয়েছিল ওখানে সম্ভব না, অন্য একটা জায়গা দিন, দেওয়া হয়নি। এখন ঠিক হয়ে গেছে, দাদন পাত্রবারে বন্দর হচ্ছে, গভীর সমুদ্র বন্দর। তার মানে এই যে উন্নয়নে গতি এসেছে, এই গতিটাকে যারা সহ্য করতে পারছে না তারাই কেন মসজিদ ভাঙা হবে সে নিয়ে প্রশ্ন তুলছেন। কিন্তু মসজিদ ভাঙা হবেই। নমাজ বন্ধ হয়েছে, গেট বন্ধ হয়েছে। এবার আমি বিস্তারিত বলবো কত বিশৃঙ্খল ভাবে বিষয়টা চলতো। ইতিমধ্যে রাজ্যে 2টো ব্যাটারি প্রস্তুতকারী সংস্থা কথা দিয়ে গেছে তারা কারখানা করবে, তারা জায়গা খুঁজছে। রাজ্য সরকার বলেছে জায়গা আমরা দেব। ফ্লিপকার্ট ছাড়া ভারতে ব্যবসা করছে। আমরা প্রত্যেকেই তার থেকে কেনাকাটা করি, কিন্তু এই রাজ্যে প্রথমবার হরিণঘাটায় হবে। ফ্লিপকার্ট তাদের বড় একটা প্রকল্প নিয়েছে।
যার ফলে বাংলার ছেলেদেরই কর্মসংস্থান হবে, ছেলেদের শুধু নয় মেয়েদেরও হবে, বাংলার ছেলে মেয়ের। এবং তারা মুখ্যমন্ত্রীকে আশ্বাস দিয়েছেন দুর্গা পুজোর আগেই তারা কাজ শুরু করে ফেলবে। 34 বছরের যে বাম আমল, সেখানে বন্দুক দিয়ে গুলি চালিয়ে জমি নেওয়া হয়েছে। আমরা জানি তো, সিঙ্গুর নন্দীগ্রাম আমরা জানি। 15 বছর ধরে তৃণমূল বিনিয়োগকারীদের বলেছে আপনারা গিয়ে জমি কিনুন, সরকার এর মধ্যে থাকবে না। কারণ ওই জমি আন্দোলন থেকেই তো উঠেছিলেন পিসিমণি, তারপরে প্যারাসুটে করে নেমেছিলেন ভাইপো, তাই বলেছিলেন জমিতে আমরা নেই, আপনারা গিয়ে কিনে নিন। আচ্ছা বলুন তো, কোন শিল্পপতি এই রাজ্যে এসে দরাদরি করে কৃষকদের থেকে হোক বা অন্য কারো থেকে হোক জমি কিনবে? এই সরকার বলে দিয়েছে কত জমি লাগবে বলুন, আমরা জমি কিনে আপনাদের দিচ্ছি, জোর করেও অধিগ্রহণ করা হবে না, সবাইকে ন্যায্য মূল্য দিয়ে জমি নেওয়া হবে, আবার বিনিয়োগকারীদের সেই জমি দেওয়া হবে। বিনিয়োগকারীদের দরজা দেখিয়ে দেওয়া হবে না যে যাও বাবা তোমরা গিয়ে জমি কিনে নাও। শুভেন্দু অধিকারী এর মধ্যে একদিন বলেছেন যে প্রথমেই আইন শৃঙ্খলা ঠিক করা দরকার ছিল, সেই কারণেই রাজ্য সরকার গুন্ডা দমন আইন চালু করেছে। অনেকে এই আইন নিয়ে ভয় পাচ্ছেন, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। কোনো গুন্ডাগিরি করা বা গুন্ডাগিরির পরিকল্পনা না করলে, ওই যে বললাম মুসলমান নেতারা ল্যাজ গুটিয়ে পালাচ্ছেন, তারাও কিন্তু এই আইনটার ভয়ে। বলবো আমি বিস্তারিত। আর কারখানার বিষয়ে বলছি, শুভেন্দু অধিকারী বলেছেন কারখানার গেটে তালা লাগালে হাজতের ভিতরে থাকতে হবে। সে তুমি বিজেপি সমর্থিত কোনো শ্রমিক সংগঠনই করো আর সিটু করো, কারখানার গেট ভেঙে দিলে তার 3 গুণ টাকা আদায় করা হবে। কোনো গুন্ডাগিরি চলবে না, নো সিন্ডিকেট, নো কাটমানি, নো উসুলি। সরকার জানতে পারলেই ভেঙে গুড়িয়ে দেবে, মানে এই সিস্টেমটাকে। আমি আগে বলছিলাম, আবার বলছি যে আগের সরকার মানে সঠতার প্রতীকের সরকার বার বার বহিরাগত 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 এটা বলে বলে ভোটে হেরে গেছে, কিন্তু শিল্পকেও আটকে রেখেছিলেন। এখন তো মুখ্যমন্ত্রীর বিশেষ কাজ নেই, তিনি একটু ঘুরে ফিরে দেখুন না, দিন রাত তো খালি গুনছেন আমার সাথে কজন রইল কজন রইল, হারাধনের 10টি ছেলের মতো গুনতে গুনতে ক্রমশ কর কমে যাচ্ছে। এই শ্যামশ্রীলের প্ল্যান্টে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুরোটা ঘুরে দেখার পর তারপর বলেছেন তো একবার ভেতরটা ঘুরে দেখে আসুন, দেখে এলে ওদের আর বহিরাগত বলবেন না। সেখানে মন্দির আছে, সবুজায়ন আছে, তেমনি নেতাজি, রবীন্দ্রনাথ, তাদের ছবিও আছে, তাদেরও পুজো করা হয় কারখানার ভেতরে। এইবার বলি ওই বাঁকড়া মসজিদ, দেখুন আগেই বলেছি যে 3 দশক ধরে আমাদের এয়ারপোর্টের বিস্তার হচ্ছে না। এই যে বিস্তার হচ্ছে না, এটা শিল্প বিনিয়োগ তার জন্যও অন্তরায়, কারণ গতি ছাড়া প্রগতি হয় না। যারা শিল্পপতি আসবেন তারা খুব ভালো বিমানবন্দর দেখতে চান, বিমানবন্দর থেকে সংযোগের যে রাস্তা সেগুলো দেখতে চান। বিমানবন্দর পর্যন্ত মেট্রো রেল চালুই করা যায়নি এক পিসিমণির কারণে, এটা খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, কাজ প্রায় শেষের দিকে। মনে রাখতে হবে জাতীয় সুরক্ষার ক্ষেত্রে বিমানবন্দরের নিরাপত্তা সবার আগে দেখা দরকার, খুব প্রয়োজন। কারণ আমাদের বিমানবন্দরের যে লোকেশন কলকাতা বিমানবন্দরের, সেটা বাংলাদেশ থেকে খুব বেশি দূরে নয়, চীন বাংলাদেশ সব কাছাকাছি তো। এটা আন্তর্জাতিক বিমানবন্দর, বিদেশিরা ভরসা করবেন তো যখন এটা নিরাপত্তা বেশি হবে। আর তার একটা দরজা খোলা থাকবে শুধুমাত্র কয়েকজন মুসলিম, 50 থেকে 60 জন গড়ে, যারা প্রতিদিন ওখানে নামাজ পড়তে যান, যেটা অন্য যে কোনো মসজিদে সেটা পড়ে ফেলা যায়। ধর্ম পালনে তো কাউকে বাধা দেওয়া হচ্ছে না, কিন্তু ওই মসজিদটা থাকার ফলে আমরা জানি তো এই মসজিদে ঢোকার নিয়ম কি জানেন? 7 নম্বর গেটের কাছে আধার কার্ড, যে আধার কার্ডে জালির শেষ নেই,
দিয়ে একটা টোকেন পাওয়া যায়, টোকেন দিয়ে 7 নম্বর গেট পার হওয়া, কোনো চেকিং এর ব্যবস্থা নেই, মানে করায়নি, এতদিনের সরকার করতে দেয়নি। আর এয়ারপোর্ট অথরিটি নিজের থেকে কিছু করতে পারে না রাজ্য সরকার না চাইলে। ওখানে তাদের জন্য এসি বাস দাঁড়িয়ে থাকে, তারা ওই টোকেন দিয়ে বাসে ওঠেন, বাসে উঠে মসজিদ অব্দি যান। যেমন করে বিমানবন্দরে অনেক সময় বিমান ধরার সময় বা বিমান থেকে নেমে বন্দরে চলে আসার জন্য বাসে চাপতে হয়, ওরকম বাসের ব্যবস্থা রাখতে হয়। এ নিয়ে এয়ারপোর্ট অথরিটি বারবার বলেছে এটা খুব নিরাপত্তার জন্য। দেখুন, এখানে আমাদের দেশে এইভাবে সন্ত্রাসবাদীদের ঢুকে পড়ার নজির তো কম নয়। ঈশ্বরের অশেষ কৃপা যে কোনোদিনও এখনো পর্যন্ত কলকাতা বিমানবন্দরে সেরকম নাশকতামূলক কাজ কিছু ঘটেনি। তার কারণটা হচ্ছে চিরকাল সন্ত্রাসবাদীরা পশ্চিমবঙ্গকে সেফ প্যাসেজ মনে করেছে। সেফ প্যাসেজ মনে করার কারণে পশ্চিমবঙ্গে বড় ধরনের নাশকতার কাজ তারা করেনি। তারা এটাকে যাতায়াতের রাস্তা হিসেবে সেফ রাখতে চেয়েছে, কারণ একবার এখানে কিছু হলে তাদের যাতায়াতের রাস্তাটা বন্ধ হয়ে যাবে। ঈশ্বরের কৃপা নয়, এটা সন্ত্রাসবাদীদের পরিকল্পিত কাজ। এখানে অবৈধ মাদ্রাসা বানিয়ে সেখানে জামাতিরা প্রশিক্ষণ দিতে পারে, মানে পেরেছে এতকাল। এখানে অনেক কিছু করা যায়, এখান দিয়ে জাল টাকার কারবার, নারী পাচার, সবকিছু এই রাজ্য দিয়ে করা যায়। এটা বিশ্বাস তৈরি হয়ে গিয়েছিল। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা দুটোই তৃণমূলের একেবারে, আর সেই জমিদারি তৃণমূলের রয়েছে বলে জলপথে বা স্থলপথে বাংলাকে ব্যবহার করা হয়েছে অন্য রাজ্যে যাওয়ার জন্য। এখন 7 নম্বর গেট বন্ধ, নমাজ পড়া বন্ধ, বাকরা মসজিদ কর্তৃপক্ষকে বলে দেওয়া হয়েছে। আর এটা নিয়েই তো ওই মসজিদ কমিটির সভাপতি, তিনি অনেক কিছুর সভাপতি, সিদ্দিকুল্লাহ চৌধুরী, দাড়িতে হাত বোলাতে বোলাতে তিনি অনেক হুমকি দিয়েছেন এতকাল, কিন্তু ভুলে গেছেন। তিনি বলছেন সব রেকর্ড নিয়ে এসো, অথরিটিকে আমরা চিঠি দেবো, বাড়াবাড়ি করবেন না, এখানে নামাজ চলুক, তা না হলে আমি 1 কোটি মুসলমানকে নিয়ে এসে রাস্তায় বসে নামাজ পড়ব। তারপরে শুক্রবার ছিল নামাজ পড়তে আসার দিন, পুলিশ ছিল স্বাভাবিকভাবেই, আর আন্তর্জাতিক বিমানবন্দর তার নিরাপত্তার জন্য সিআইএসএফ তো থাকেই। এসেছেন, কথা বলেছেন, পুলিশ সুপার ছিল উত্তর 24 পরগনা, তার সাথে কথা বলার পর ল্যাজ গুটিয়ে পালিয়েছেন, বলেছে আপাতত কর্মসূচি স্থগিত। উত্তর 24 পরগনার জেলা প্রশাসন, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং এই যে জামিয়াত উলেমার রাজ্য সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী, এদের সঙ্গে কথা বলে একটা বিকল্প জায়গার খোঁজ চালাচ্ছেন। সেই সময় এত মতলবি কিসের, এত মস্তানি কিসের? কিন্তু পালালো কেন? গুন্ডা দমন আইন। এই আইনের যারা সমালোচনা করছেন তারা একবার ভাবুন, এই যে 1 কোটি মানুষকে নিয়ে গিয়ে আমি করবই, এই যে হুমকি, আমি ওই জায়গার আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করবই, এই হুমকি দিলেও গুন্ডা দমন আইনে তিনি গ্রেপ্তার হতে পারেন। এই কথাটা তার কানে কানে ফিসফিস করে বলে দিয়েছেন এক পুলিশ কর্তা। এরপরেই তিনি বলেছেন ঠিক আছে ঠিক আছে, হবে, নামাজ আপাতত বন্ধ থাক, তবে দেখছি আমি কবে কি করা যায়। আবার নিজের কমকেও তো খুশি রাখতে হবে, তাদেরকে বলেছেন। 136 বছর ধরে চলছে, তার জন্য নাকি ভাঙা যাবে না। এটার আসল নাম হচ্ছে গৌরীপুর জামে মসজিদ, স্থানীয়ভাবে বাঁকড়া মসজিদ বলে ডাকা হয়। এই যে বিশরপাড়া মৌজা জমি অধিগ্রহণ করা হয়েছিল সেই বিমানবন্দর যখন তৈরি হচ্ছে, তখন ওই মসজিদটা ওখানে ছিল, সব সমিতি জমিটা নেওয়া হয়। এই যে মসজিদ, এটা কিন্তু ওয়াকফ সম্পত্তি, আর ব্যক্তিগত নয়। এর স্থানান্তর দরকার, এইটুকু বলেছিল জ্যোতি বসুকে, শোনেননি তিনি। মুসলমান ভোট চলে যাবে। বুদ্ধদেব ভট্টাচার্যকে শোনেননি তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় তো শুনবেনই না।
ওনার কাছে দুধেল গাইদের মসজিদ সেটা ভাঙা যায় নাকি? এখনো সেখানে টোকেন নিয়ে যাতায়াত। মানে বিশেষজ্ঞরা বলছেন রাজারহাটের দিক থেকে যদি কোনো বিমান নামে বিমানবন্দরে, তাহলে এই যে রানওয়েতে বিমান দাঁড় করাতে না পারলে, কোনো কারণে একটু ভুলচুক হলে সরাসরি মসজিদে ধাক্কা মেরে একটা দুর্ঘটনার আশঙ্কা। দীর্ঘদিন ধরে এই আশঙ্কাকে মেনে নিয়েই বিমানবন্দর চলছে। আমরা ভুলিনি তো কোঝিকোড়ে 2020 সালে বিমান দুর্ঘটনা কিভাবে হয়েছিল, সেখানেও তো এরকমই। এখন চলছে জমি খোঁজা চলছে, আপাতত নামাজ পড়া বন্ধ আছে। এদিকে আবার সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন ওরা চিঠি দিন, আলোচনায় কাদের ডাকতে হবে, দারুল উলুম, জামিয়াত এবং বিমানবন্দর কর্তৃপক্ষ, তিনজনের থেকে নাকি ওরা সিদ্ধান্ত নেবে। আমি তো একা নিতে পারি না। এটাই কানে কানে বলে দেওয়ার পর যে গুন্ডা দমন আইনটা কিন্তু চালু হয়ে গেছে, আপনি যে হুমকি হুঁশিয়ারি দিচ্ছেন তাতে কিন্তু আপনাকে জেলে বসে দাড়িতে হাত বোলাতে হবে। মাত্র 50-60 জন। দেখুন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ওই যে মেচেদায় একটা মধ্যে সভা করতে গিয়েছিলেন, তিনি স্পষ্ট করে বলেছেন কাউকে ধর্ম পালনে বাধা দেওয়া হবে না। কিন্তু কলকাতা বিমানবন্দরের যে অবস্থান, তার আন্তর্জাতিক গুরুত্ব, সেটা মাথায় রেখেই এভাবে মসজিদ খুলে রাখা যায় না। আরো বড় কথা, আমি বলছি কোন সরকারি জমিতে মসজিদ থাকা উচিত নয়। বৃহত্তর স্বার্থে কোথাও কোনো মসজিদ সরিয়ে ফেলতে হলে সেটা ধর্মের ক্ষতি করে না। আল্লাহ অত কম কারণে অসন্তুষ্ট হন না। একইভাবে হিন্দু কোনো মন্দির যদি এমন জায়গায় থাকে যার জন্য উন্নয়নের বাধা হচ্ছে, সেই মন্দির সরিয়ে ফেলা উচিত। তাতে ভগবান রুষ্ট হন না, ভগবান খুশি হন যদি ওই মন্দিরটা সরিয়ে ফেলার ফলে ওখানে উন্নয়নমূলক কাজ হয় এবং তার ভক্তরা, তার মানুষেরা, সন্তানেরা যদি হাতে কাজ পান, যদি বাংলা বিকশিত হয়। মনে রাখতে হবে এই বাংলা কিন্তু দেবদেবীদের রাজ্য। এই রাজ্যে মা দুর্গা কন্যা হয়ে আসেন। তাই শুধু কৃপা নয়, ভালোবাসা আছে। সেই ভালোবাসা নিয়েই উন্নয়নের কাজে এগোতে হবে। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। সেই সঙ্গে বলি, আপনাদের চোখে যদি এরকম পড়ে কোথাও কোনো উন্নয়নের কাজ, কোনো ধর্মীয় স্থান বা অন্য কিছুর জন্য যদি বাধামূলক হয়ে উঠছে, তার জন্য মানুষকে বোঝান। এখানেও জানান কমেন্ট করে কোথায় কোথায় কি বাধা। এই প্রতিবেদন ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করুন। আপনারা খুব খুব ভালো থাকবেন। ভারত মাতা কি জয়।